আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী বিশ্লেষণ বিষয়ের উপর ক্লাস করব। ঠিক আছে, এই বিষয়টা একটু ইম্পর্ট্যান্ট এবং এই বিষয়টাতে কি হয় যে সচরাচর দেখা যায় যে যারা পারে সূত্রগুলা মনে রাখতে পারে তাদের জন্য এই বিষয়টাতে নাম্বার তোলা খুব সহজ, কারণ করতে খুব একটা বেশি সময়ও লাগে না এবং তোমার এন্ট্রি বাদ যাওয়ারও কোনো ভয় নাই। যদি হয় একদম পুরা 10-এ 10। এখন কথা হচ্ছে আবার এই জিনিসটা আবার দুর্ভাগ্যও বয়ে আনতে পারে। কিভাবে দুর্ভাগ্য বয়ে আনতে পারে? কেউ মনে করো আন্দাজ করে একটা জিনিস দিয়ে দিলা, এখন তোমার সূত্র ভুল চলে গেল, তখন কি হবে? একদম জিরো। কারণ সূত্রের ম্যাথ যদি হয় পুরা পিওর নাম্বার, আর যদি ভুল হয় একদম জিরো। আবার সেদিকে দেখা যায় যখন আমাদের অন্যান্য চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোতে কি হয়, যদি একটু ভুলও যায় আমরা পার্শিয়াল মার্কস পাই, যতটুকু ঠিক হয়েছে সেটার জন্য মার্কস পাই। কিন্তু এইটাতে কিন্তু ভুল গেলে ভুলই, ঠিক আছে? সো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা এখন বেশ কিছু সূত্র নিয়ে আলোচনা করব, যেগুলো মূলত এই আর্থিক বিবরণী বিশ্লেষণ চ্যাপ্টারটার জন্য ইম্পর্টেন্ট। সেই সূত্রগুলো নিয়ে আমরা চলো শুরু করি আলোচনা। প্রথমেই দেখো বলা হচ্ছে তারল্য তড়িৎ দ্রুত অগ্নি পরীক্ষা বা অ্যাসিড টেস্ট অনুপাত। এইটা আমরা এখন করব না, এইটার আগে আমরা জেনে নেব যে চলতি অনুপাতটা কি। ঠিক আছে, আমরা জানব যে চলতি অনুপাতটা কি। এই জিনিসটা কেটে নেব। হ্যাঁ, আমাদের বলা হচ্ছে এগুলাকে এক একটা তারল্য অনুপাত। হ্যাঁ, তারল্য পরিমাপক যে অনুপাতগুলা, তারল্য অনুপাত বা সচ্ছলতা পরিমাপক অনুপাত। হ্যাঁ, বা সচ্ছলতা পরিমাপক অনুপাত। ওকে, গেল। প্রথমে কোনটা আসে? প্রথম শুনতেই আমরা যেটা বুঝি যে আসে হচ্ছে চলতি অনুপাত। প্রথমেই চলে আসে আমার চলতি অনুপাত। আমার চলতি অনুপাতের সূত্রটা আমরা সবাই জানি, চলতি সম্পদ ডিভাইডেড বাই কি হয়ে যায়? চলতি দায়। আমার তাহলে কি হচ্ছে চলতি অনুপাতের সূত্রটা? চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। আমরা চলতি সম্পদ জানি কি কি? প্রাপ্য হিসাব, অগ্রিম ব্যয়সমূহ, তারপর সমাপনী মজুত পণ্য, নগদ, তারপর ব্যাংক জমা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। আর চলতি দায় আমরা কি কি জানি? ব্যাংক জমাতিরিক্ত, তারপরে তোমার বকেয়া বকেয়া ব্যয়সমূহ, ঠিক আছে, তারপরে প্রদেয় হিসাব, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, অনুপার্জিত আয় হিসাব, হ্যাঁ, যেগুলোই থাকছে না কেন এগুলো আমাদের চলতি সম্পদ আর চলতি দায়গুলো আমরা পড়েছি, আর্থিক অবস্থার বিবরণী করার সময় আমরা নির্ণয় করি। সো এই জিনিসটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। মনে রাখতে হবে এই চলতি অনুপাতের একটা আদর্শ মান আছে। এই চলতি অনুপাতের আদর্শ মানটা কি? 2:1। এইটুকু তোমরা একটু দেখো, এই যে এই চলতি অনুপাতটা, এটার আদর্শ মানটা কি হচ্ছে আমার? এটার আদর্শ মানটা হচ্ছে 2:1। এই 2:1 বলতে আমরা কি বোঝাচ্ছি? এই 2:1 বলতে বোঝানো হয় যে চলতি দায়, আমার যদি চলতি দায় 1 থাকে, চলতি দায় যদি 1 থাকে সেটা মেটানোর জন্য, আমার চলতি দায় যদি 1 থাকে সেটা মেটানোর জন্য আমাদের অবশ্যই চলতি সম্পদ 2 থাকতে হবে। ঠিক আছে, চলতি দায় যদি 1 থাকে সেটা মেটানোর জন্য আমাদের অবশ্যই চলতি সম্পদ কত থাকতে হবে? 2 থাকতে হবে। সো আমরা জেনে নিলাম এই চলতি অনুপাত, এটার সূত্রটা হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় এবং এটার আদর্শ মান হচ্ছে 2:1। অবজেক্টিভে এটা চলে আসে। ঠিক আছে, অবজেক্টিভের জন্য চলতি অনুপাতের আদর্শ মান কত? ঠিক আছে,
এবং অনেক সময় পরীক্ষায় প্রমাণও করতে বলে। ঠিক আছে, ওকে, এটা ঠিক আছে। আচ্ছা, এখানে শুধু লিখে নাও একটা স্বল্পকালীন, হ্যাঁ, স্বল্পকালীন সচ্ছলতা অনুপাত বা স্বল্পকালীন সচ্ছলতা পরিমাপক অনুপাত। ঠিক আছে, এবার আমরা চলে আসব, দেখো এখানে তারল্য বা তড়িৎ বা দ্রুত অগ্নি পরীক্ষা অ্যাসিড টেস্ট অনুপাত আছে, এই জিনিসটাও কেটে আমরা এখানেও লিখব ওই যে প্রিভিয়াস পেজে যে আমরা লিখেছিলাম তারল্য অনুপাত বা সচ্ছলতা, এই যে তারল্য অনুপাত, আমি ডট ডট দিয়ে যাচ্ছি, এই জিনিসটা তোমরা লিখে নিবা, তারল্য অনুপাত, এই যে ডট 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 ডট, বাকি জিনিসগুলো আমি যেটা লিখেছি সেটা লিখে নিবা। দেখো বলা হচ্ছে তারল্য বা তড়িৎ বা দ্রুত বা অগ্নি পরীক্ষা বা অ্যাসিড টেস্ট অনুপাত, প্রত্যেকটা নামই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই অ্যাসিড টেস্টটাকে পরীক্ষায় এভাবেও দিতে পারে। ঠিক আছে, অ্যাসিড টেস্ট অনুপাত নির্ণয় করো, এভাবেও দিতে পারে। সো এই যে আমার অনুপাতটা তারল্য অনুপাত, এইটার সূত্রটা কি দেখো, বলা হচ্ছে তরল সম্পদ ডিভাইডেড বাই তরল দায় অথবা তরল সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। মনে রাখতে হবে এই যে তরল দায়, আমি তোমাদেরকে একটা টার্ম বলেছি, ব্যাংক জমাতিরিক্ত। ঠিক আছে, আমেরিকান হিসাব বিজ্ঞান অনুসারে এই ব্যাংক জমাতিরিক্তকে মানে হিসাবে আনা হয় না। ঠিক আছে, সেজন্য বলা হয় যে যেহেতু এই যে যখন এই ব্যাংক জমাতিরিক্ততা যদি হিসাবে আনা হয় তাহলে সেটা হয়ে যায় চলতি দায়, আর যখন হিসাবে আনা হয় না তখন সেটা হয়ে যায় তরল দায়। ঠিক আছে, সেজন্য যেহেতু ব্যাংক জমাতিরিক্তটা নিয়ে একটু দ্বিমত আছে আমেরিকান হিসাব বিজ্ঞান এবং ব্রিটিশ হিসাব বিজ্ঞান অনুযায়ী, সেজন্য আমরা লেখাটাই ভালো হচ্ছে, এই সূত্রটা হচ্ছে আমার লেখা সর্বোত্তম, তরল সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। যেমন দেখো তরল সম্পদ আমার সূত্রটা কি হচ্ছে, তরল সম্পদ সূত্রটা হচ্ছে চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচাবলী। অর্থাৎ মোট চলতি সম্পদ থেকে যদি আমরা সমাপনী মজুদ পণ্য এবং অগ্রিম খরচ বাদ দিই তাহলেই আমার কি পেয়ে যাব, আমরা তরল সম্পদ। এখন তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে, সেটা আমি ক্লিয়ার করে দিই, যে আমাদের মজুদ পণ্য আর অগ্রিম খরচাবলী তো চলতি সম্পদ থেকে বাদ যাবে, তাহলে এগুলা না এনে কি এগুলা বাদ দিব, নাকি এগুলা এনে এগুলা বাদ দিব, নাকি এগুলা আনবই না? এইটার উত্তরটা হচ্ছে আমার মোট চলতি সম্পত্তি কি, মোট চলতি সম্পত্তি কি এগুলো আছে না, অবশ্যই আমরা মোট চলতি সম্পদ, এখানে লিখে নাও মোট চলতি সম্পদ। ঠিক আছে, আমরা আনবো, সবগুলোই আনবো, এনে আবার মজুদ পণ্য বা অগ্রিম খরচ বাদ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে তোমরা আরেকটা কাজ করতে পারো, এই মজুদ পণ্য আর অগ্রিম খরচ হিসাবে না এনে শুধু মোট চলতি সম্পদ বের করতে পারো, তাহলে সেটা তরল সম্পদ হয়ে যাবে। ঠিক আছে, আর তরল দায়ের সূত্রটা কি হচ্ছে তাহলে এদিক দিয়ে মোট চলতি দায় মাইনাস ব্যাংক জমাতিরিক্ত। এটা আপাতত আমাদের জানার দরকার নেই, আমরা জাস্ট এইটুকু জানবো, তরল সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। ঠিক আছে, আমার এই যে এইটাও সেম অনুপাত একটা, হ্যাঁ। আচ্ছা, এইটার একটা আদর্শ মান আছে, এটার আদর্শ মানটা আমি লিখে দিচ্ছি, দেখো এইটার আদর্শ মানটা হচ্ছে 1:1। ওকে, অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, সবাই মনে রাখবা। ঠিক আছে, এবার হচ্ছে এইটাও তারল্য বা স্বল্পকালীন সচ্ছলতা পরিমাপক অনুপাত। হ্যাঁ, দেখো চলতি বা কার্যকরী মূলধন, চলতি বা কার্যকরী মূলধন। ঠিক আছে, ওকে, দেখো চলতি বা কার্যকরী মূলধন, এই চলতি বা কার্যকরী মূলধন, এটার সূত্রটা আমাদের কি বলছে, চলতি বা কার্যকরী মূলধন ডিভাইডেড বাই চলতি দায়, অর্থাৎ চলতি মূলধন আর কার্যকরী মূলধন একই কথা। এই চলতি বা কার্যকরী মূলধনের একটা সূত্র আছে, চলতি সম্পদ মাইনাস চলতি দায়, চলতি সম্পদ মাইনাস চলতি দায় ডিভাইডেড বাই চলতি দায়। ঠিক আছে, সূত্রটা তো দেখেছো, চলতি বা কার্যকরী মূলধন ডিভাইডেড বাই চলতি দায়, এটা কি চলতি সম্পদ মাইনাস চলতি দায় হচ্ছে কার্যকরী মূলধনের সূত্র। এই যে দেখো লেখা আছে, কার্যকরী মূলধনের সূত্র কি, চলতি সম্পদ মাইনাস চলতি দায় এবং ডিভাইডেড বাই কি হবে, চলতি দায়। ঠিক আছে, এটার আদর্শ মানটা কত, এটার আদর্শ মানটা হচ্ছে 1:1।
মনে রাখবো সবাই, ঠিক আছে? চলতি সম্পদ মাইনাস চলতি দিয়ে আমরা সবাই করতে পারি। এগুলো এক একটা হচ্ছে কোম্পানি তার, এই যে আমরা এতক্ষণ তারল্য অনুপাত বা সচ্ছলতা অনুপাত, স্বল্পকালীন সচ্ছলতা অনুপাত পড়লাম, এগুলো হচ্ছে তার চলতি দায় পরিশোধ করার ক্ষমতা প্রদর্শন করে, চলতি দায় মেটানোর ক্ষমতা প্রদর্শন করে, এই তিনটা অনুপাত, ঠিক আছে? এই তিনটা অনুপাত। ওকে, আমরা এখন নেক্সটে চলে যাব। নেক্সটে দেখো কি বলা হচ্ছে, লাভ উপার্জন ক্ষমতা বা মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত। চলো দেখে আসি লাভ উপার্জন ক্ষমতা বা মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত। বলা হচ্ছে মোট মুনাফার অনুপাত। চলো দেখি, মোট লাভ বা মোট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু 100, এটা আমরা অবশ্যই পার্সেন্টেজে লিখব, ঠিক আছে? দেখো, বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় মূল্যের উপর মুনাফার হার, মুনাফার শতকরা হারের ভিত্তিতে। এই জিনিসটা অবশ্যই একটু ভাই, প্রত্যেকটা সূত্র বোঝানোর কোনো কিছু নাই, সূত্র মানেই মুখস্থ করতে হবে, ম্যাথ দেওয়া থাকবে, ওই অনুযায়ী সূত্রে পড়ে যাবে, ঠিক আছে? দেখে নাও, এখানেও সুন্দর করে লেখা আছে বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় মূল্য নির্ণয়, বিক্রয় মূল্য ইন্টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস মুনাফার শতকরা হার। মোট মুনাফা নিয়ে আমরা ম্যাথ করতে করতে সবগুলোই শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো এখন আর ম্যাথ দেখাচ্ছি না, আমরা শিখে যাব। মোট মুনাফা নির্ণয়, দেখো এখানে সূত্র আছে বিক্রয় মূল্য ইন্টু মুনাফার হার ডিভাইডেড বাই 100 প্লাস মুনাফার হার। এক্ষেত্রে বিক্রয় মূল্য দেয়া থাকবে, ক্রয় মূল্য দেয়া থাকবে না, অতএব ক্রয় মূল্য 100। এখন তোমাদেরকে একটা কথা বলি, সব সময় মনে রাখবা, যদি এরকম ক্রয়ের উপর মুনাফার হার এবং বিক্রয়ের উপর মুনাফার হারের কথা উল্লেখ থাকে, ক্রয় অথবা বিক্রয়, যার উপর বলা থাকবে তাকে আমরা 100 ধরব, মনে থাকবে? মনে করো ক্রয়ের উপর 20% হার ধরতে বলা হয়েছে, ক্রয় মূল্যের উপরে। আর মনে রাখবা, ক্রয় মূল্য এবং বিক্রিত পণ্যের ব্যয় এই দুইটা টার্ম সেম, ক্রয় মূল্য এবং বিক্রিত পণ্যের ব্যয় এই দুইটা টার্ম সেম বিলং করে এক্ষেত্রে, সেম, ঠিক আছে? তো যখন বলা হচ্ছে ক্রয় মূল্যের উপর 20% হার অনুপাতে তোমরা মুনাফা ধরো, 20% হারে মুনাফা ধরো, তখন আমরা ক্রয় মূল্যকে কত ধরবো? 100, মুনাফা কত? 20, বিক্রয় মূল্য কত হয়ে যাবে? 120। আবার যদি বলা হয় বিক্রয় মূল্যের উপর মুনাফা ধরো, তাহলে বিক্রয় মূল্য কত? 100, মুনাফা কত? 20, ক্রয় মূল্য কত হয়ে যাবে বলো তো? ক্রয় মূল্য কি 120 হবে? 120 হবে না, ক্রয় মূল্য কত হবে? 80 হবে। কারণ আমরা জানি ক্রয়ের সাথে যখন আমরা মুনাফা যোগ করি তখন আমরা বিক্রয় মূল্য পাই, কিন্তু বিক্রয় থেকে যদি মুনাফা বাদ দিই তখন আমরা ক্রয় মূল্য পাই। তাহলে কি বললাম, ক্রয় মূল্যের উপর যদি 20% হারে মুনাফা ধরতে বলা হয়, তাহলে আমরা কি করবো? 100 টাকা ক্রয় মূল্য, মুনাফা 20 টাকা, বিক্রয় মূল্য 120 টাকা। বিক্রয় মূল্যের উপর 20% হারে মুনাফা ধরতে হলে বিক্রয় মূল্য 100 টাকা, মুনাফা 20 টাকা, ক্রয় মূল্য 80 টাকা, ঠিক আছে? তাহলে এইটা আসলো, এখন আমরা পেয়ে গেলাম। তখন বলা হচ্ছে যে এই যে ক্রয় মূল্য, তখন আমরা নির্ণয় করব কিভাবে? মোট মুনাফা ডিভাইডেড বাই বিক্রিত পণ্যের ব্যয়। আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করছি যখন, ঠিক আছে? মোট মুনাফা, এই ক্রয়ের উপর মুনাফার হার দেওয়া যখন আছে আর কি, মোট মুনাফা ডিভাইডেড বাই বিক্রিত পণ্যের ব্যয় ইন্টু 100। আর বিক্রয়ের উপরটা কেমনে বের করব? মোট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু 100, ঠিক আছে? এই সূত্রটা দেখো, যেহেতু এটা বই আছে সুন্দর মতো, আমরা এই সূত্র নিয়ে অ্যাডমিশন টেস্টের কোর্সে কথা বলবো। দেখবা এই যে আজকে যেই কথাটা বললাম, এই মানে এই বিষয়টা এত বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসেই, এইটা থেকে একটা না বা দুইটা কোশ্চেন থাকে অ্যাডমিশন টেস্টে, ঠিক আছে? এটা নিয়ে আমরা অবশ্যই অ্যাডমিশন টেস্টের কোর্সে কথা বলবো এবং খুব ইজিলি সূত্রগুলো শিখবো, ঠিক আছে? ভাইয়া এই ম্যাথগুলো অনেক বেশি ভালো পারি এবং অনেক বেশি ভালো বোঝাতে পারি। এক্ষেত্রে বিক্রয় মূল্য দেওয়া থাকবে, ক্রয় মূল্য দেওয়া থাকবে না, অতএব ক্রয় মূল্য 100। এই সূত্রগুলো খুব ভালো মতো দেখে নিবা, মুখস্থ করবা। তারপর দেখো বিক্রয় মূল্য নির্ণয়, বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় মূল্য, দেখেছো আমি বলেছি না এই দুইটা টার্ম সেম, ইন্টু 100, 100 মাইনাস মুনাফার শতকরা হার। 100 মাইনাস মুনাফার শতকরা হার হয় কেন বলো তো? এই যে আমি তোমাদেরকে যে কথাটা বললাম যে 100 টাকা যখন বিক্রয় মূল্যের ক্ষেত্রে, বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য যদি ধরো বিক্রয় বি লিখলাম 100 টাকা হলে, মুনাফা যদি 20 টাকা হয়, মুনাফা যদি এই যে মুনাফা যদি মনে করো, আচ্ছা সুন্দর করে একটু লিখি,
মুনাফা মনে করো 20 টাকা, 20 টাকা, তাহলে আমার ক্রয় মূল্য কত হয়? ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয় হবে 80 টাকা। দ্যাটস ওয়াই এখানে 100 থেকে মাইনাস মুনাফার শতকরা হার যায়। আর এইটাতে দেখো, চিন্তা করো 100 প্লাস কেন যোগ হয়? ক্রয় মনে করো 100 টাকা, ঠিক আছে, মুনাফা হচ্ছে 20 টাকা, ঠিক আছে। আবার আমার বিক্রিত, তখন আমার বিক্রয় মূল্য কত হয়? বিক্রয় মূল্য হয়ে যায় 120 টাকা, ঠিক আছে। এগুলো আলটিমেটলি এরকমই বিলং করে, ঠিক আছে। ওকে, দেখি 100 মাইনাস মুনাফা শতকরা, মোট মুনাফা হচ্ছে নির্ণয় হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বাই ক্রয় মূল্য ইন্টু মুনাফার, আর 100 মাইনাস মুনাফা শতকরা। এক্ষেত্রে ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয় দেয়া থাকবে, বিক্রয় মূল্য দেয়া থাকবে না, অতএব বিক্রয় মূল্য 100। দেখো আমি প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর মতো বলে দিয়েছি, প্রত্যেকটা জিনিস, ঠিক আছে। সো মাথা ঘামানোর কোনো দরকার নাই, এরকম আমরা সুন্দর সুন্দর করে বুঝে সুন্দর সুন্দর মতো করে ফেলবো, ঠিক আছে। আপাতত এইটুকু অংশ আমরা বিবেচনায় নিব না, আমরা এটা দেখেই করব, ঠিক আছে। দেখে করে আমরা ম্যাথ সলভ করতে পারবো খুব ইজিলি। এরপর আমরা অ্যাডমিশন টেস্টে এই টোটাল জিনিসটা নিয়ে আলোচনা করব। ওকে ওকে, দেখো বলা হচ্ছে নিট মুনাফা বা লাভ অনুপাত। এইটাও কিন্তু আমার এই যে লাভ উপার্জন ক্ষমতা বা মুনাফার অর্জন ক্ষমতার অনুপাতের আন্ডারে, ঠিক আছে। নিট মুনাফা বা লাভ অনুপাত, নিট মুনাফা বা লাভ বা কর বাদ নিট মুনাফা বা লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু 100, অথবা নিট মুনাফা বা লাভ অনুপাত ইজ ইকুয়াল টু কর পূর্ব নিট মুনাফা বা লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু 100, ঠিক আছে। এখন দেখো এই যে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে যে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। বলা হচ্ছে কি কর বাদ নিট লাভ ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন ইন্টু 100। এখন এই বিনিয়োজিত মূলধনটা আমরা কিভাবে বের করব? এটার দেখো সূত্র আছে এখানে, তোমরা দেখবা। আচ্ছা দেখো এই দুইটার যে যোগফল, এখানে একটা যোগফল দিয়ে দিয়েছে, আমরা এটা কাটি আগে, আমরা একদম টোটালি নিচেই লিখবো। হ্যাঁ, টোটালি নিচেই লিখি। এই দুই পাশের যোগফল, এই দুই পাশের যোগফল হবে সেম, এই দুই পাশের যোগফল কি হবে? সেম। এটা ইজ ইকুয়াল টু এইটা। এখন কথা হচ্ছে তোমরা একটা পাশ বের করলেই পারো, একটা পাশ বের করলেই পারো। যেমন দেখো, তুমি যদি ভাবো যে তুমি এখন বিনিয়োজিত মূলধন বের করবা সম্পদ দেখে, তাহলে তোমাদের কি করতে হবে? মোট সম্পত্তি বের করতে হবে। মোট সম্পত্তি মাইনাস দীর্ঘমেয়াদী বিনিয়োগ মাইনাস চলতি দায় মাইনাস অবাস্তব সম্পত্তি। বেশিরভাগ ক্ষেত্রে আমার এই দীর্ঘমেয়াদী বিনিয়োগটা থাকে না, তাহলে তখন আমার সূত্রটা কি হয়ে যায়? বিনিয়োজিত মূলধন মোট সম্পত্তি মাইনাস ভুয়া বা অলিক সম্পত্তি মাইনাস চলতি দায়, ঠিক আছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই সূত্রটা ইউজ করেই বিনিয়োজিত মূলধন বের করি, এই সূত্রটা ইউজ করি। মনে রাখবা একদম ইজি সূত্র, এটা দিয়ে সচরাচর বের করার চেষ্টা করবা। মোট সম্পত্তি মাইনাস ভুয়া সম্পত্তি মাইনাস চলতি দায়। যদি কোনো ক্রমে দীর্ঘমেয়াদী বিনিয়োগ থাকে, আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগটাও এখান থেকে বাদ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমার একটা সূত্র আমরা পেয়ে গেলাম। এইটা দিয়েও বের করা যায়, আবার এইটা দিয়েও বের করা যায়। কিভাবে? সাধারণ শেয়ার মূলধনের সাথে আমরা অগ্রাধিকার শেয়ার মূলধন যোগ করব, মূলধন সঞ্চিতি যোগ করব, সাধারণ সঞ্চিতি যোগ করব, শেয়ার অধিহার যোগ করব। এইটুকু দিয়েও আমাদের আলাদা করে বের করা যাবে, ঠিক আছে। তাহলে যদি আমরা এগুলাও দেখবা যে যদি যোগ করে করে বের করি, যোগ করে করে যদি বের করা হয়, তাহলে আলটিমেটলি দেখবা ওইটাও আমার একটা বিনিয়োজিত মূলধন হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? এই সাইড আমার একটা সূত্র, এই সাইড আরেকটা সূত্র, দুইটারই ফল দেখবা সেম আসতেছে, কিন্তু আমরা মেইনলি ইউজ করি কোনটা? আমরা মেইনলি ইউজ করি সম্পত্তির দিক হতে যে সাইডটা, এবং শুধু এইটুকু মোট সম্পত্তি মাইনাস ভুয়া সম্পত্তি মাইনাস চলতি দায়। আবারও বলে দিচ্ছি, যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগ দেয়া থাকে তখন আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ বাদ দিব। আর দায়ের দিক হতে এই দুইটা যেহেতু সেম পাশ, আমরা এভাবেও করতে পারি। যারা এভাবে করতে চাও, এই কয়েকটা জিনিস দেখো কোনটার সাথে কি যোগ আছে, এটা দিয়েও তোমরা বিনিয়োজিত মূলধন বের করে ফেলতে পারো, ঠিক আছে। দেখো এখানে বলা হচ্ছে বিনিয়োজিত মূলধনের সুদ ও করপূর্ব আয় অনুপাত। বলা হচ্ছে যে সুদ ও করপূর্ব মুনাফা বা লাভ বা আয়, আমরা জানি মুনাফা বা লাভ বা আয় একই জিনিস, ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন ইন্টু 100।
ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন ইন্টু 100। আর এখানে সুদ ও কর পূর্ব নিট লাভ ইজ ইকুয়াল টু হচ্ছে কর বাদ নিট লাভ প্লাস প্লাস সুদ প্লাস আয়কর। ঠিক আছে, কারণ আমরা জানি আমরা যখন আমরা কর বাদ নিট লাভটা যখন বের করি, কর বাদ নিট লাভ, আমরা জানি কি সুদ ও কর পূর্ব নিট লাভ থেকে আমরা কি করি, আয়কর বাদ দিই, সুদ বাদ দিই, তারপর আমরা পাই কর বাদ নিট লাভ। ঠিক সেমভাবে যখন এইটা বের করব সুদ ও কর পূর্ব নিট লাভ, আমরা কি করব, কর বাদ নিট লাভের সাথে আয়কর যোগ করব, সুদ যোগ করব। ঠিক আছে, এই সূত্রটা থেকে তোমরা কিন্তু আবার এক্সচেঞ্জ করে এটাকে এই পাশে এটাকে এই পাশে ইজিলি বুঝতে পারো। ঠিক আছে, এটা কিন্তু খুব ইজি একটা জিনিস। ওকে, একটা মিনিট। ওকে, এখন তাহলে আমরা এই বিনিয়োজিত মূলধনের অনুপাত শেষ করলাম। এখন আমরা দেখব যে এই যে সচ্ছলতা বা দীর্ঘকালীন সচ্ছলতা বা মূলধন কাঠামো বা লিভারেজ অনুপাত, প্রত্যেকটা টার্মই একটু মনে রাখার চেষ্টা করব। বললাম কি, প্রত্যেকটা টার্মই মনে রাখার চেষ্টা করতে হবে এবং খুব ভালো মতো মনে রাখার চেষ্টা করতে হবে। কি কি? সচ্ছলতা বা দীর্ঘকালীন সচ্ছলতা বা মূলধন কাঠামো বা লিভারেজ অনুপাত। আরেকটা আমরা কি পড়েছিলাম, তারল্য বা স্বল্পকালীন সচ্ছলতা পরিমাপক অনুপাত। ঠিক আছে, তফাৎটা হচ্ছে এই জায়গায়, দেখো এই পুরোটা একটু দেখো। ঠিক আছে, দায় ও মোট সম্পত্তির অনুপাত, দেখো দায় ও মোট সম্পত্তির অনুপাত আমার কি দাঁড়াচ্ছে, বহির্দায় ডিভাইডেড বাই মোট সম্পত্তি, ভুয়া সম্পদ বাদে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা, কারণ অনেক প্রশ্নে দেখা যায় কি যে ভুয়া সম্পদ দেয়া থাকে, ভুয়া সম্পদ যখন দেয়া থাকে আমরা এই ভুয়া সম্পদটা বাদ দিয়ে দিব মোট সম্পত্তি। ঠিক আছে, দায় ও মোট সম্পত্তির অনুপাত ইজ ইকুয়াল টু বহির্দায় ডিভাইডেড বাই মোট সম্পত্তি ভুয়া সম্পদ বাদে। মালিকানা মোট সম্পত্তির অনুপাত কি, মালিকানা তহবিল ডিভাইডেড বাই মোট সম্পত্তি ভুয়া সম্পদ বাদে। ঠিক আছে, এই জায়গাটা একটু মনে রেখো। আর দায় মালিকানা অনুপাতটা কি, বহির্দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল। এটাকে কিন্তু আবার কেউ মাইনাস ভেবো না, এটা কিন্তু মাইনাস না, এটা কিন্তু হাইফেন। ঠিক আছে, এটা কিন্তু দায় মাইনাস মালিকানা অনুপাত না, এটা কিন্তু আমি বারবার বলছি, এটা হচ্ছে হাইফেন। ঠিক আছে, দায় মালিকানা অনুপাত বলবো, সূত্রটা কি, বহির্দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল। বহির্দায় মানে কি, বহির্দায় মানে কি, মোট চলতি দায় প্লাস বহির্দায় মানে হচ্ছে বহির্দায় মানে হচ্ছে আমার সকল দায়, যত দায় থাকবে প্লাস মূলধন, কারণ মূলধন বহির্দায় মানে হচ্ছে আমার সকল দায়, অর্থাৎ মোট চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়, মোটটা হচ্ছে বহির্দায়। তাহলে আমার বহির্দায় কি হচ্ছে, মোট দায়, যেটা মোট দায় অর্থাৎ চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার বহির্দায়। এখন আমরা নেক্সটটাতে চলে যাব। দেখো বলা হচ্ছে ব্যবসায়িক কর্মতৎপরতা বা কার্যকলাপ বা পরিচালন দক্ষতা অনুপাত। বলা হচ্ছে মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাতে আমার সূত্রটা কি, বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। গড় মজুদ নির্ণয়ের আবার একটা সূত্র আছে, প্রারম্ভিক মজুদ প্লাস সমাপনী মজুদ ডিভাইডেড বাই 2। প্রাপ্য হিসাব বা দেনাদার আবর্তন অনুপাত, দেখো নির্ধারে বিক্রয় ডিভাইডেড বাই গড় প্রাপ্য হিসাব বা দেনাদার প্লাস গড় প্রাপ্য বিল বা নোট। এই গড় প্রাপ্য বিল বা নোট অনেক সময় থাকে অনেক সময় থাকে না, সো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, না থাকলে দিব না। গড় প্রাপ্য হিসাব বা দেনাদারের সূত্র হচ্ছে প্রারম্ভিক প্রাপ্য হিসাব প্লাস সমাপনী প্রাপ্য হিসাব ডিভাইডেড বাই 2, আর গড় প্রাপ্য বিল বা নোটের হচ্ছে প্রারম্ভিক প্রাপ্য বিল প্লাস সমাপনী প্রাপ্য বিল ডিভাইডেড বাই 2। ঠিক আছে, গড় আদায় সময় মনে রাখবা, এই দেনাদার আবর্তন অনুপাতের সাথে আমার গড় আদায় সময় রিলেটেড। গড় আদায় সময়ের সূত্র হচ্ছে 365 ডিভাইডেড বাই দেনাদার আবর্তন অনুপাত, মেনলি এই টার্মটা ইউজ হয়, 365 ডিভাইডেড বাই দেনাদার আবর্তন অনুপাত। এইটুকু আমরা না দেখলেও পারবো। ঠিক আছে, এইটুকু আমরা আপাতত জাস্ট হালকা কাটা রাখছি, তোমরা তাও দেখে নিতে পারো, 52 সপ্তাহ বা 12 মাস। মেনলি ইউজ করবো কোনটা, 365 ডিভাইডেড বাই দেনাদার আবর্তন অনুপাত। ঠিক আছে, ঠিক সেমভাবে প্রদেয় হিসাব বা পাওনাদার আবর্তন অনুপাত আছে, নির্ধারে ক্রয় ডিভাইডেড বাই গড় প্রদেয় হিসাব বা পাওনাদার প্লাস গড় প্রদেয় বিল বা নোট। সেমভাবে এটা আমরা বের করতে পারবো যে প্রাপ্য আমার গড় প্রদেয় হিসাব বা পাওনাদার কিভাবে বের করে, প্রারম্ভিক এখানে প্রারম্ভিক প্রদেয় হিসাব হবে, হ্যাঁ প্রারম্ভিক প্রদেয় হিসাব, বা এখানে হবে পাওনাদার
প্রারম্ভিক প্রদেয় হিসাব বা পাওনাদার প্লাস সমাপনী প্রদেয় হিসাব বা পাওনাদার ডিভাইডেড বাই 2 আর গড় পরিশোধ সময় কি হবে দেখি আমরা। গড় পরিশোধ সময় হবে 365 ডিভাইডেড বাই পাওনাদার আবর্তন অনুপাত। আমরা এইটুকু জিনিস কাটা রাখতে পারি, তাও দেখে নিতে পারি। ডিভাইডেড বাই পাওনাদার আবর্তন অনুপাত, এইটা মেনলি ইউজ করব পরীক্ষাতে। ওকে, আর বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত হচ্ছে নিট বিক্রয় ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন। তাহলে এগুলার কি হবে, আমরা প্রকাশ করব বার দিয়ে। এগুলো আমরা প্রকাশ করব কি দিয়ে? বার দিয়ে প্রকাশ করব। এগুলো আমরা প্রকাশ করব বার দিয়ে। হাঁটতে হাঁটতে মাইকটা প্যাঁচায় যায়, বুঝছো? সেই জন্য বারবার একটু চেঞ্জ করে নিতে হয়, মানে মাইকের তারের প্যাঁচানোটা খুলে নিতে হয়। ওকে, আমরা এখন ম্যাথে চলে যাই। আমার কাছে ম্যাথ তো সাজানো আছে। ইয়েস, ডিরেক্ট ম্যাথ। ক্যালকুলেটর। রূপসী কোম্পানি লিমিটেডের আর্থিক তথ্যাবলী নিম্নরূপ। সম্পদসমূহ দেখো দেয়া আছে, দালান কোঠা আসবাবপত্র পর্যন্ত ওকে ঠিক আছে, সব দেয়া আছে। শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায়সমূহ দেয়া আছে। দেখো এইখানে এই টার্মটা একটু দেখে নিও তো, অন্যান্য তথ্যাবলী। হ্যাঁ, অন্যান্য তথ্যাবলী এটাও দেয়া আছে কিন্তু, ঠিক আছে? অন্যান্য তথ্যাবলীটা কি? ধারে বিক্রয় 17,50,000 টাকা, প্রারম্ভিক মজুদ দেয়া আছে 1 লাখ টাকা। করণীয় কি কি আমার? চলতি অনুপাত বের করতে হবে, তারল্য অনুপাত বের করতে হবে, চলতি মূলধন অনুপাত বের করতে হবে, মজুদ আবর্তন অনুপাত বের করতে হবে, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের আরেকটা নাম আমরা কি জানি? আরেকটা নাম আমরা জানি দেনাদার আবর্তন অনুপাত। আমরা দেনাদার আবর্তন অনুপাতের সূত্রটা একটু আগেই পড়েছি। আমরা দেনাদার আবর্তন অনুপাতের সূত্রটা কি করেছি? একটু আগেই পড়েছি। কি জানি সূত্রটা? দেখি তো আমাদের মনে আছে কিনা। দেনাদার আবর্তন অনুপাত দেনাদার আবর্তন অনুপাতের সূত্রটা হচ্ছে নির্ধারে বিক্রয় ডিভাইডেড বাই গড় প্রাপ্য হিসাব প্লাস গড় প্রাপ্য বিল বা নোট। এটাই তো না? কোথায়? হ্যাঁ, নির্ধারে বিক্রয় ডিভাইডেড বাই গড় প্রাপ্য হিসাব বা দেনাদার প্লাস গড় প্রাপ্য বিল বা নোট। ওকে, এইটা। আর হচ্ছে আমাদের গড় আদায় সময় সূত্রটা কি পড়েছি আমরা? গড় আদায় সময় সূত্র হচ্ছে 365 ডিভাইডেড বাই দেনাদার আবর্তন অনুপাত। আর গড় পরিশোধ সময়টা আমরা জানি, ঠিক আছে? ওকে, ওকে, চলতি অনুপাত, তারল্য অনুপাত, চলতি মূলধন। আচ্ছা, আমার তাহলে স্লাইড নিয়ে নিতে হবে, তাই তো? ফাঁকা বেশ কিছু স্লাইড নিয়ে নিতে হবে। কিপ। তিনটা করে নেব না দুইটা করে নেব? আচ্ছা, তিনটা করেই নেই। এটার পরে না, আচ্ছা এটাতে না। ওকে, উই আর ডান উইথ আওয়ার স্লাইডস। এখন আমরা ক্লাস শুরু করে দিব আবার। ওকে, চলো আমরা নির্ণয় করা শুরু করে দিই। আমরা দেখব প্রথমে আমাদের চলতি সম্পদ কি কি আছে।
আমরা আগে বের করব যে আমাদের চলতি সম্পদ কী কী আছে। এখন কেউ যদি মুখে মুখে বের করো, টিচার চাইলে কিন্তু নাম্বার কমায় দিতে পারে। কেউ যদি মুখে মুখে বের করো, টিচার চাইলে দেখবা যে নাম্বার কমায় দিতে পারে। তাই আমাদের কিভাবে বের করতে হবে, অবশ্যই চলতি সম্পদ কী কী আছে সেগুলো সুন্দর মতো আইডেন্টিফাই করে আগে লিখতে হবে। ঠিক আছে, সুন্দর মতো আগে কি আমরা চলতি অনুপাত লিখবো? আচ্ছা, এইভাবেই লেখো। এভাবে লিখলে আমার মনে হয় কি ভালো হবে। চলতি অনুপাত, চলতি অনুপাত ইজ ইকুয়াল টু চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। এখন তোমরা এখানে দুইটা সমান সমান দিয়ে নিবা। দুইটা সমান সমান দিলা। এখন তোমরা লিখবা, এখানে লিখতে পারো তোমরা যে চলতি সম্পদ ইজ ইকুয়াল টু, এখানে চলতি সম্পদ ইজ ইকুয়াল টু কী কী আছে চলো আমরা দেখি। চলতি সম্পদ, চলতি সম্পদ আমি দেখতে পাচ্ছি মজুত পণ্য আছে, নগদ তহবিল আছে, প্রাপ্য হিসাব আছে, আর অগ্রিম খরচ আছে, তাই না? আমরা তাহলে লিখে নেই আগে কি কি আছে। মজুত পণ্য প্লাস প্রাপ্য হিসাব প্লাস নগদ তহবিল প্লাস আরেকটা কি আছে, অগ্রিম খরচ। দেখে নিই মজুত পণ্যের অ্যামাউন্ট কত দেয়া আছে। মজুত পণ্যের অ্যামাউন্ট দেয়া আছে দেখতে পাচ্ছি 2,50,000। প্রাপ্য হিসাবেরটা কত দেয়া আছে, 2,37,500। নগদ তহবিলটা 1 লাখ, অগ্রিম খরচ 12,500। আচ্ছা, এটা 2,37,500, নগদ তহবিল হচ্ছে 1 লাখ, আর অগ্রিম খরচ দেওয়া আছে হচ্ছে 12,500। তাহলে আমার কত হচ্ছে চলতি সম্পদ? 2,50,000, এদিক হচ্ছে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 5,50,000। তাহলে এদিকে 37,500 আর 12,500 যোগ করলে হবে 49, 50। তাহলে হয়ে যাবে আমার টোটাল 6 লাখ। এখন আমরা দেখি চলতি দায় কি কি আছে। ঠিক আছে, আমরা এখন দেখি চলতি দায় কি কি আছে। এখানেটা এখান থেকে লেখাও শুরু করতে পারো, আবার এইটুকু অংশ শুরুতেও করতে পারো, তারপর চলতি অনুপাত লিখে করতে পারো, তোমাদের যেভাবে ইচ্ছা। ঠিক আছে, কিন্তু অবশ্যই কিন্তু দেখাই দিতে হবে, নাহলে টিচার মন চাইলে নাম্বার কেটে দিতে পারে। চলতি দায় কি কি আছে দেখি। প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচ, আর প্রদেয় নোট। ওকে, প্রদেয় হিসাব প্লাস ব্যাংক জমাতিরিক্ত প্লাস প্রদেয় নোট প্লাস বকেয়া হিসাব। বকেয়া খরচ না বকেয়া হিসাব? বকেয়া খরচ। প্রদেয় হিসাব কি বলা হয়েছে? 1,75,000, ব্যাংক জমাতিরিক্ত কত আছে 50,000, প্রদেয় নোট 65 আর 10, 1,75,000, ব্যাংক জমাতিরিক্ত যেন কত 50, এটা 65,000 প্রদেয় নোট, আর বকেয়া খরচ আছে আমার 10,000। আলটিমেটলি আমার কত হয় যোগ করলে 3 লাখ মনে হয় হবে। 50 আর 60, হ্যাঁ 3 লাখই হবে, বোঝাই যাচ্ছে। 50, 60 কত, 50, 10, 60 আর 65 হচ্ছে 1,25,000, 3 লাখ। তাহলে চলো করে ফেলি। পেয়ে গেলাম 6 লাখ ডিভাইডেড বাই 3 লাখ। তাহলে কত আসে, কাটলে 2:1।
আমরা যদি কাটি দেখব এভাবে থাকবে হচ্ছে এখানে কত, এখানে থাকবে হচ্ছে আলটিমেটলি কাটলে 2/1, এটাকে আমরা এভাবে লিখতে পারি 2:1। ঠিক আছে, নিচে যেটা থাকে এটা এই পাশে থাকে, উপরেরটা বাম পাশে থাকে। ঠিক আছে, 2:1। ওকে, তাহলে আমরা ক নাম্বারটা শেষ করলাম। বাহ, একটার জন্য এক পেজ শেষ, তাহলে বাকিগুলোর জন্য তার অনেক পেজ লাগবে। খ নম্বরে কি বলা হয়েছে দেখি। খ নম্বরে বলা হয়েছে তারল্য অনুপাত নির্ণয় করো। তারল্য অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, আমরা জানি তারল্য অনুপাতের সূত্রটা কি। তারল্য অনুপাত তরল সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। ওকে, আমরা এই চলতি দায়ের ক্ষেত্রে মানে যখন আমরা এইচএসসির ম্যাথ করব আর কি, এইচএসসির ম্যাথ করার ক্ষেত্রে ব্যাংক জমাতিরিক্ত চলতি দায় থাকলে অবশ্যই নিয়ে আসবো, কিন্তু ভার্সিটির ম্যাথ করার আচ্ছা সরি না, ঠিকই আছে, এইচএসসি ভার্সিটি সেম জিনিসই, কিন্তু কথা হচ্ছে কি আমি চলতি দায় যেটা বলেছিলাম, তরল দায় বের করার ক্ষেত্রে আমরা কি করি, তরল দায় বের করার ক্ষেত্রে আমরা চলতি দায় মাইনাস ব্যাংক জমাতিরিক্ত করি, কিন্তু আমরা তো এখানে তরল দায় ইউজ করব না, আমরা এখানে চলতি দায় ইউজ করব। এইচএসসি ভার্সিটি সেম ক্ষেত্র। চলতি দায় কি করবো, আমরা ব্যাংক জমাতিরিক্ত আনবো। চলতি দায় তো ব্যাংক জমাতিরিক্ত আছে, তরল দায়ে ব্যাংক জমাতিরিক্ত বাদ যায়, কিন্তু চলতি দায় আমরা দেখছি। তাহলে চলতি দায় আমরা জানি কত। আচ্ছা, আরেকটু নিয়ে আসি, এখানে আমরা খালি কি বের করব, এখানে তরল সম্পদটা বের করব। এখানে তরল সম্পদ, তরল সম্পদ মানে কি, ইজ ইকুয়াল টু মোট চলতি সম্পদ, হ্যাঁ মোট চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ। দেখি আবার মোট চলতি সম্পদ কত হয়, চলো দেখি। মোট চলতি সম্পদ কি কি আছে। ও, আমরা তো চলতি সম্পদ পেয়েছিলাম না, আমরা চলতি সম্পদ পেয়েছিলাম, আগের ম্যাথেই তো পেয়েছিলাম। চলতি সম্পদ কত পেয়েছিলাম, 6 লাখ মাইনাস সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কত আছে, 2,50,000 আর অগ্রিম আছে 12,500। 2,50,000 মাইনাস 12,500 বাদ দাও। 6 লাখ মাইনাস 2,50,000 করলে কত থাকে, 3,50,000 মাইনাস 12,500, 3,37,500। তাহলে চলো করে ফেলি। এই 3,37,500 ডিভাইডেড বাই 3 লাখ কত থাকে, চলো দেখি। থাকে হচ্ছে 3 লাখ, আরেকবার করে নিই, 1.125, 3,37,500 ডিভাইডেড বাই 3 লাখ, 1.125 1.125 ডিভাইডেড বাই 1 থাকে, তাই তো। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে যদি এইভাবে লিখি 1.125, এটাকে 125 না, যেহেতু 125 তাহলে 5-এর জন্য এটা কি হয়ে যেতে পারে, 3 হয়ে যেতে পারে, আর এটা হবে 1, তাহলে কত হচ্ছে 1:1:1। ওকে, এটাও আমরা শেষ করলাম। আমাকে গ নাম্বারে কি বলেছে, আমাকে গ নাম্বারে বলা হয়েছে যে চলতি মূলধন অনুপাত নির্ণয় করো। আচ্ছা, প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা করে পেজ নিব, তাই করি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে পেজ নিই। এখানে কয়টা ম্যাথ আছে, 1 2 3 4 5, 5টা ম্যাথ আছে না, আলাদা আলাদা পেজ লাগবে। এখানে 7টা লাগবে,
7 এখানে মনে হয় 6টা লাগবে ওকে ওকে গ নাম্বার আমরা কি দেখব গ চলতি বা কার্যকরী মূলধন অনুপাত না চলতি অনুপাত নাকি কার্যকরী মূলধন অনুপাত চলতি মূলধন অনুপাত বলেছে চলতি মূলধন অনুপাত ইজ ইকুয়াল টু কি চলতি বা কার্যকরী মূলধন আমরা শুধু চলতি মূলধন লিখছি চলতি মূলধন ডিভাইডেড বাই চলতি দায় আমরা জানি চলতি মূলধন ইজ ইকুয়াল টু কি চলতি সম্পদ চলতি মূলধন ইজ ইকুয়াল টু আমরা জানি চলতি সম্পদ মাইনাস চলতি দায় তাহলে আমার চলতি সম্পদ কত ছিল 6 লাখ চলতি দায় কত ছিল 3 লাখ আলটিমেটলি হচ্ছে কত आंसर 3 লাখ তাহলে এখানে কত হবে 3 লাখ ডিভাইডেড বাই 3 লাখ কত হবে 1:1 দেখো ক্লিয়ার কিনা সবার কাছে ওকে এরপর ঘ নাম্বার আমাকে কি বলছে মজুদ পণ্য আবর্তন অনুপাত নির্ণয় করো মজুদ পণ্য আবর্তন অনুপাত আমার এটার সূত্রটা কি আচ্ছা বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ দেখি তো আমার বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে কিনা নাকি বের করে নিতে হবে বিক্রিত পণ্যের ব্যয় আমার দেয়া নাই বিক্রিত পণ্যের ব্যয় আমার দেয়া নাই তাহলে আমরা কি করব আমরা একটা কাজ করি দেখো নিচে সমন্বয়ে বলা আছে যে আমার বিক্রয় কত আমরা জানি কি বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র কি বিক্রয় মাইনাস মোট লাভ আমরা এটাই তো জানি তাই না যখন কোনো কিছু দেয়া না থাকবে ঘাবড়ানোর কোনো কিছু নাই ঠিক আছে দেখো আমরা বের করতে পারবো দেখো নির্ধারে বিক্রয় দেয়া আছে তাই না নির্ধারে বিক্রয় আমরা জানি কি বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র কি বিক্রয় মাইনাস মোট লাভ তাহলে নির্ধারে বিক্রয় কত দেয়া আছে 17,50,000 দেয়া আছে আর মোট লাভ কত দেয়া আছে মোট লাভ কি দেয়া আছে মোট লাভ দেয়া নাই তাহলে 00 তাহলে আলটিমেটলি তোমরা চিন্তা করতে পারো যে আমার বিক্রিত পণ্যের ব্যয় কত 17,50,000 বুঝতে পেরেছো সবাই দেখো সবাই বুঝতে পেরেছো কিনা খুব ইজি বিক্রিত পণ্যের ব্যয় আমার প্রশ্নে দেয়া নাই কিন্তু আমার বিক্রয় দেয়া আছে তাই না তাহলে আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু বিক্রয় মাইনাস মোট লাভ তাহলে কি 17,50,000 মাইনাস 00 যেহেতু মোট লাভ দেয়া নাই তাহলে 17,50,000 হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয় আমরা পেয়ে গেছি ঠিক আছে এখন আমার বের করা উচিত কি গড় মজুদ তাই না আমরা গড় মজুদের সূত্রটা কি জানি ভাই এবং আপুরা দেখো সবাই আমরা জানি প্রারম্ভিক মজুদ প্লাস প্রারম্ভিক মজুদ পণ্য লিখতে পারো বা মজুদ লিখতে পারো প্লাস সমাপনী নেক্সট থেকে প্রারম্ভিককে প্রা লিখবো আর সমাপনীকে খালি স লিখবো ঠিক আছে এখন খালি লিখে দিচ্ছি পুরাটা করে সমাপনী মজুদ পণ্য ডিভাইডেড বাই কি হবে 2 দেখি তো আমার প্রারম্ভিক কত দেয়া আছে দেখো প্রারম্ভিক সমন্বয় দেয়া আছে 1 লাখ আর সমাপনী কত জানি দেয়া আছে 2,50,000 মনে রাখবা মজুদ পণ্যের আগে যদি কোনো কিছু বলা না থাকে তাহলে সেটা সমাপনী যদি মনে করো কোনো একটা এন্ট্রির আগে যদি কোনো কিছু বলা না থাকে প্রারম্ভিক যদি উল্লেখ না থাকে বুঝে নিবা সেটা সমাপনী ঠিক আছে তাহলে কত হচ্ছে 1 লাখ প্লাস 2,50,000
ডিভাইডেড বাই 2, তাহলে এখানে হতে কত 3,50,000 ডিভাইডেড বাই 2, 3,50,000 ডিভাইডেড বাই 2 কত 1,75,000। ওকে, তাহলে এখানে আসছে 17,50,000 ডিভাইডেড বাই 1,75,000, তাহলে আলটিমেটলি আমার কত আসে 10 বার। ওকে, অঙ্ক শেষ হয়ে যাচ্ছে, অঙ্ক শেষ হয়ে যাচ্ছে। নেক্সটটা আমাকে কি বলা হয়েছে আমরা দেখি। ও নাম্বারে আমাকে বলা হয়েছে কি, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো। প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো। আচ্ছা, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, এটার আরেকটা নাম কি, দেনাদার আবর্তন অনুপাত। সূত্র কি আমার, নির্ধারে বিক্রয়, আমরা জানি এটা নির্ধারে বিক্রয় ডিভাইডেড বাই কি, গড় প্রাপ্য হিসাব প্লাস গড় প্রাপ্য বিল বা নোট, গড় প্রাপ্য বিল বা নোট। ঠিক আছে, ইজ ইকুয়াল টু দিয়ে দেখি আমার গড় প্রাপ্য হিসাব কত আসে। এখানে প্রাপ্য নোটের কথাও বলা নাই, এখানে প্রাপ্য নোটের কথাও বলা নাই। দেখো তোমরা একটা জিনিস, এখানে প্রাপ্য নোটের কথাও বলা নেই, খালি প্রাপ্য হিসাব বলা আছে। এখন প্রারম্ভিক প্রাপ্য হিসাবও দেওয়া নেই, সমাপনী প্রাপ্য হিসাবও দেওয়া নেই, তাহলে আমার প্রাপ্য হিসাব যেটা সেটাই বসাতে হবে, তাই না? প্রাপ্য হিসাব যেটা সেটাই বসাতে হবে। কত, 2,37,500, তাই না? গড় প্রাপ্য হিসাবটা তার আবার কি হবে, 2,37,500। আর এখানে কি প্রাপ্য নোট দেয়া আছে? এখানে প্রাপ্য নোটও দেয়া নেই, তাহলে প্রাপ্য নোটও এটাও আসবে না, ওইটাও 0, তাই না? তাহলে আমরা সেটাই বসাই দিব। ঠিক আছে, এখানে গড় প্রাপ্য বিল বা নোটও লিখে নাও তোমরা। ওকে, তাহলে আমার নির্ধারে বিক্রয় কত, 17,50,000, আর গড় প্রাপ্য হিসাব হচ্ছে 2,37,500। ঠিক আছে, চলো আমরা করে ফেলি। ভাগ 2,37,500, 7.3684, এটাকে আমরা লিখতে পারি 7.37, 7.37 বার। ঠিক আছে, দেখো ডান, আওয়ার ম্যাথ ইজ ডান। ওকে, আমরা এই অঙ্কটা শেষ করেছি। এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাব। দেখি তো, নিচে মধুমতি কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী এবং বিশদ আয় বিবরণী দেওয়া হলো। আমি একটু ম্যাথটা বের করি। ওকে, দেখে নাও কোশ্চেনটা সবাই। আর্থিক অবস্থান বিষয় দেওয়া আছে মধুমতি কোম্পানি লিমিটেডের সম্পদসমূহ। দেখো সম্পদসমূহ কী কী দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে। মোট সম্পদ আসলো, দায় দেওয়া আছে, দায় আসলো এবং বিশদ আয় বিবরণী দেওয়া আছে। দেখো বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, মোট লাভ দেওয়া আছে, মাইনাস পরিচালন ব্যয়, সব কিছু দেওয়া আছে, সব কিছু। ঠিক আছে, সো এটা একটা কমপ্লিট ম্যাথ, খুব সুন্দর একটা ম্যাথ। প্রথমেই বলা হচ্ছে আমাকে কি, চলতি অনুপাত নির্ণয় করো। প্রথমেই আমাকে বলা হচ্ছে চলতি অনুপাত নির্ণয় করো। আমরা চলতি অনুপাত কি জানি, আগে লিখে নিব। চলতি অনুপাত ইজ ইকুয়াল টু চলতি সম্পদ ডিভাইডেড বাই কি, আমার চলতি দায়। দুইটা সমান সমান দিয়ে রাখবো। এবার লিখবো এখানে চলতি সম্পদ ইজ ইকুয়াল টু কি কি আছে আমরা দেখব। এখানে চলতি সম্পদ কি কি আছে আমরা দেখব। মাঝে মাঝে একটু চেকে রাখি যে সাউন্ড ঠিক মতো আসছে কিনা।
চলতি সম্পদ আমার কি কি দেয়া আছে আমরা দেখি, চলো। এই যে প্রাপ্য নোট দেয়া আছে প্রথমেই, দেখেছো? মজুত পণ্য দেয়া আছে, প্রাপ্য হিসাব দেয়া আছে, হাতে নগদ আছে, অগ্রিম ব্যয় আছে। আচ্ছা, মনে থাকবে আশা করি আমার। প্রাপ্য নোট প্লাস মজুত পণ্য। মজুত পণ্য মানে কি বলেছি, কিছু বলা না থাকলে আমরা কি জানবো? সমাপনী। মজুত পণ্য প্লাস প্রাপ্য হিসাব প্লাস হাতে নগদ, আর 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 কি আছে জানো? আরেকটা লাস্টেরটা কি যেন আছে? অগ্রিম ব্যয় আছে, অগ্রিম ব্যয়। এবার একে একে সব অ্যামাউন্ট দেখব। প্রাপ্য নোট 12,500, মজুত পণ্য 50,000, 1 লাখ। 12,500, 50,000, 1 লাখ। 12,500 প্লাস 50,000 প্লাস 1 লাখ প্লাস হাতে নগদ আছে 10,000, অগ্রিম ব্যয় আছে 2,500। 10,000, 2,500, তাই না? 10,000, 2,500, ইয়েস। তাহলে আমার কি হচ্ছে দেখি, আমার চলতি সম্পদ কত হচ্ছে? 12,550, আচ্ছা 1,50,000, 1,60,000, 1,72,500, 1,75,000। এখন আমরা কি বের করব? এখন আমরা বের করব হচ্ছে চলতি দায়। আমরা জানি চলতি দায়, দেখি কি কি আছে এখন। প্রদেয় হিসাব আছে, ব্যাংক জমাতিরিক্ত আছে, আর তো কিছু দেখছি নাকি। একটা 25,000, একটা 62,500। 25,000, 62,500। $25,000, 62,500, তাহলে কত হয়ে যায় আবার? 87,500। ওকে, তাহলে করে ফেলি। 1,75,000 ডিভাইডেড বাই 87,500। আমার মনে হয় এটা 2:1 হবে। মনে হচ্ছে 2:1 হবে। ঠিক আছে, আমরা খ নম্বরে চলে যাই। খ নম্বরে দেখা যাক কি বলেছে। তারল্য অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত। অগ্নি পরীক্ষা অনুপাত, এটার আরেকটা নাম কি আমরা জানি? অ্যাসিড টেস্ট অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, তড়িৎ অনুপাত, তারল্য অনুপাত, তাই না? অগ্নি পরীক্ষা অনুপাত, সবগুলো একই নাম। সূত্র কি? তরল সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। তরল সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। আমরা দেখব তরল সম্পদ কি কি। আমরা চলতি দায় জানি, তরল সম্পদ ইজ ইকুয়াল টু মোট চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ। দেখি আবার মোট চলতি সম্পদ আমরা কত পেয়েছিলাম? 1,75,000। সমাপনী মজুত কত পেয়েছি? 50, আর অগ্রিম ব্যয় হচ্ছে 2,500। মাইনাস 50 মাইনাস 2,500 কত হয়? 1,25,000, 1,22,500 হবে। এক 1,22,500, আর চলতি দায় কত? 87,500। তাহলে হয় কত? 87,500, 1.4, 1.4:1। ওকে, আমরা চলে যাব গ নাম্বারে। দেখি গ নাম্বারে কি বলা হচ্ছে। গ নাম্বারে আমাকে বলা হচ্ছে মোট মুনাফার অনুপাত নির্ণয় করো।
মোট মুনাফা অনুপাত, তাই তো? মোট মুনাফা অনুপাত, মোট মুনাফা অনুপাত। আমরা যেন সূত্রটা কি জানি? মোট মুনাফা সূত্রটা হচ্ছে মোট লাভ ডিভাইডেড বাই নেট বিক্রয় ইন্টু 100। দেখি মোট লাভ দেওয়া আছে কিনা, নাকি আমাকে সমন্বয় বা কোথাও দেওয়া আছে কিনা। আচ্ছা, মোট লাভ তো এই যে দেওয়া আছে বিশদায় বিবরণীতে, কত? 1,75,000। দেখছো এই ম্যাথের সব দেওয়া আছে, মোট লাভ দেওয়া আছে। আর আমার নিট বিক্রয় কত দেওয়া আছে? কত? 5 লাখ। 1,75,000 নিট বিক্রয় দেওয়া আছে আমার 5 লাখ ইন্টু 100। পরীক্ষায় 3টা ম্যাথ থাকবে, আমি বেশি বেশি ম্যাথ রাখছি যেন তোমরা ইজিলি শিখতে পারো আর কি। ঠিক আছে, তাহলে আমরা একটু কাটাকাটি করি। দেখো কাটাকাটির কিছু ইজি টেকনিক আছে। এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম। এখানে 2টা শূন্য আছে, তাই না? এই যে 2টা শূন্য কেটে দিলাম, তাই না? এখন 5 ডিভাইডেড 5 ভাগ 175, তাহলে কত হয়? 3 5 15, 2 5 5 5 25, তাই তো 35%। ঠিক আছে, তাহলে আমার মোট মুনাফা আসলো কত? 35%। আমরা চলে যাব ঘ নম্বরে। ঘ নম্বরে কি বলা হচ্ছে আমার? নিট মুনাফা অনুপাত নির্ণয় করো। নিট মুনাফা অনুপাত। ওকে, আমরা নিট মুনাফা অনুপাত জানি কি? নিট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয়। নিট মুনাফা, এটাকে করবাদ নিট মুনাফা বলতে পারি, কারণ আমি মানে নর্মাল নিট মুনাফা মানেই তো করবাদ নিট মুনাফা। করবাদ নিট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু 100। আমার নিট মুনাফা কত আছে? নিট বিক্রয় আমরা জানি 5 লাখ, এখানে জানি 100। আর করবাদ নিট মুনাফা কত আছে? করবাদ নিট মুনাফা আছে আমার হচ্ছে 25,000। এটা তো কাটাকাটি আরো সহজ। 5 5 25, 5%। খুব ইজি, খুব ইজি। অঙ্কে ঘাবড়ানোর কোনো ইস্যু নাই, অতিরিক্ত সহজ ম্যাথ। সূত্র পারলে অঙ্ক পারবো, একদম ইজি মার্কস, একদম কম সময় লাগবে, 10 মিনিটে 5 থেকে 10 মিনিটে অঙ্ক শেষ। ঠিক আছে, একটু দেখে শুনে করতে হবে। আর সূত্র না পারলে যদি ভুল যায় শেষ, পুরা নাম্বার শেষ, কোনো পার্শিয়াল মার্কস নেই, একদম 0। স্যার সূত্র খুব ভালো মতো মুখস্থ করতে হবে। কি বলা হচ্ছে তারপরটা? মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাত সূত্র কি? বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় কত? এটা আমরা পেয়ে যাব এখানেই। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে আমার 3,25,000 টাকা। গড় মজুদ কত? প্রারম্ভিক মজুদ কোথায়? মজুদ পণ্য সমাপনী মজুদ দেওয়া আছে 50,000, প্রারম্ভিক মজুদ দেওয়া আছে সমন্বয় তো নাই, তাহলে প্রারম্ভিক মজুদ দেওয়া নাই, দেওয়া আছে খালি 3,25,000 বিক্রিত পণ্যের ব্যয়। গড় মজুদ আমার সমাপনী মজুদ দেওয়া আছে 50,000, যেহেতু প্রারম্ভিক মজুদ দেওয়া নাই তাহলে আমরা খালি সমাপনী মজুদ এটা 50,000 টাকা বসাই দিব। ঠিক আছে, 50,000 টাকা বসাই দিচ্ছি, অনুপাত। ওকে, এবার সুন্দর মতো কাটাকাটি করলে আমার অঙ্ক হয়ে যাবে। কাটি, একটা শূন্য কাটা, 0 0 0 কাটা। ওকে, একটুই আছে আর কি। আচ্ছা, ক্যালকুলেটরে করে ফেলি এখন। 325 ভাগ 50, 6.5,
6.5 বার। ওকে, 6.5 বার। আমরা এখন চলে যাব কততে? চ নাম্বারে, নেক্সটটাতে চলে যাব। চতে কি বলা হয়েছে? বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত ইজ ইকুয়াল টু কি জানি সূত্রটা? সূত্রটা হচ্ছে কি জানি, হ্যাঁ সূত্রটা হচ্ছে এটা, কর বাদ নিট লাভ ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন। ওকে, আমাদের কর বাদ নিট লাভ যেন কত দেয়া ছিল? কর বাদ নিট লাভ দেয়া ছিল হচ্ছে 25,000। আমাদের বিনিয়োজিত মূলধন তো দেয়া নেই, এটা আমাদেরকে বের করতে হবে, তাই তো? বিনিয়োজিত মূলধন যেন আমরা কিভাবে বের করি? বিনিয়োজিত মূলধন আমরা বের করি হচ্ছে, কত সূত্র মনে রাখতে হয়, কত আগে পড়ছি সূত্রগুলা। বিনিয়োজিত মূলধন ইজ ইকুয়াল টু, আচ্ছা আর একটু নিচে লিখি, নাহলে এখানে জায়গা হবে না। মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস ভুয়া সম্পদ, এটাই তো সূত্র। আর একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ থাকলে ওটা বাদ দেই, এটা থাকে না সচরাচর। তাহলে আমরা দেখি মোট সম্পদ আমার কত, এই যে দেয়া আছে, মোট সম্পদ হচ্ছে 3,75,000। আমরা চলতি দায় জানতাম কত? 87,500। আমার ভুয়া সম্পদ কি কি আছে? প্রাথমিক খরচাবলী। আমরা জানি কি ভুয়া সম্পদে প্রাথমিক খরচাবলী হচ্ছে ভুয়া সম্পদের অন্তর্গত। প্রাথমিক খরচাবলী ভুয়া সম্পদের অন্তর্গত, তাহলে এটা কত? 6,250 বাদ দেই কত? ক্যালকুলেটর চাপবো একদম। 3,75,000 মাইনাস 87,500 মাইনাস 6,250, 2,81,250। 250, ঠিক আছে, এটা কাটি। 25,000 ভাগ একটা 100। আট দশমিক আট 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 আট, আমরা এটা এখানে 8.89% লিখতে পারি, বা 8.88% লিখবো না, 8.89% লিখবো। 8.89%। ওকে, আমরা এই ম্যাথটাও শেষ করলাম। এখন আমরা কি করব? এখন আমরা চলে যাব বেঙ্গল কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী দেয়া হলো। দেখি তো ম্যাথটা কি আছে আমার এখানে। হ্যাঁ আছে, অন্যান্য তথ্যাবলী আছে। ওকে, এখানে কয়টা ম্যাথ? 7টা ম্যাথ। ও বাবা। ওকে, সম্পদ, স্থায়ী সম্পদ, মজুত পণ্য, প্রাপ্য হিসাব। আচ্ছা, অবলেখকের দোস্তরি, এই যে পেয়ে গেছে একটা ভুয়া সম্পদ। মোট সম্পদ, শেয়ারহোল্ডার দায় হলো ইকুইটি,
চলতি অনুপাত, তারল্য অনুপাত, মজুদ অবদান, দায় মালিকানা, মোট লাভ, বিনিয়োজিত মূলধন শব্দ। ওকে, প্রথমে কি বলছে? চলতি অনুপাত বলছে। ওকে, এটাই বলবে। চলতি অনুপাত, চলতি অনুপাতটা কি আমাদের? আমরা জানি চলতি অনুপাত ইজ ইকুয়াল টু চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়, সমান দিব একটা। এখানে চলতি সম্পদ এখন আমরা বের করব। এখানে চলতি সম্পদ ইজ ইকুয়াল টু, দেখি কি কি আছে, দেখা যাক কি কি আছে। মজুদ পণ্য আছে, প্রাপ্য হিসাব আছে, হাতে নগদ আছে, অগ্রিম ভাড়া আছে। মজুদ পণ্য প্লাস প্রাপ্য হিসাব প্লাস হাতে নগদ প্লাস অগ্রিম ভাড়া। অ্যামাউন্ট কত কত দেয়া আছে চলো দেখে আসি। 15,000, 10,000, 7,500 আর অগ্রিম ভাড়া কত? 5,000 টাকা। 15, 10, 7,500 আর এদিকে অগ্রিম ভাড়া হচ্ছে 5,000 টাকা। 1525, 32, 37,500। ওকে, এবার আমরা দেখব চলতি দায়। চলতি দায় কি কি আছে? প্রদেয় হিসাব আছে, ব্যাংক জমাতিরিক্ত আছে, আর আয়কর সঞ্চিতি আছে, আয়কর সঞ্চিতি। ওকে, আয়কর সঞ্চিতি কত? 2,000 টাকা। প্রদেয় হিসাব 6,000 টাকা। ব্যাংক জমাতিরিক্ত 2,000 টাকা। 2, 6, 2 না, 2,000 প্লাস 6,000 প্লাস 2,000, তাহলে কত হয়? 10,000। ওকে, তাহলে 37,500 ডিভাইডেড বাই কত? 10,000 থাকতেছে কত? বোঝাই যায় 3.75:1। 3.75:1। ওকে, ওকে, এবার আমরা চলে যাব কি বলেছে নেক্সট ম্যাথ। তারল্য অনুপাত, তারল্য অনুপাত বলেছে। তরল সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। আমরা চলতি দায় জানি 10,000। তরল সম্পদটা বের করে ফেলি। তরল সম্পদের সূত্র লিখব, মোট চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচ। খরচা বলিও লিখতে পারি, খরচও লিখতে পারি। মোট চলতি সম্পদ আমরা জানি কত?
জানি আমরা 37,500 মাইনাস সমাপনী মজুদ কত, 15,000। অগ্রিম খরচ কত, অগ্রিম ভাড়া আছে না 5,000, তাহলে 5,000, 5 এ 20, তাহলে এখানে থাকে 17,500। ওকে, তাহলে এখানে 17,500, তো এখানে থাকবে 1.75:1। দেখো সবাই, তারপর আমরা গ নাম্বারে আসবো। গ নাম্বারে দেখি কি বলছে। গ নাম্বারে বলছে মজুদ আবর্তন অনুপাত, তাই তো? মজুদ আবর্তন অনুপাত আমরা জানি, দেখছো বেশিরভাগ সময় এগুলাই থাকে ম্যাথ। এইচএসসিতে এত ইয়েটে থাকে না, ভার্সিটির ম্যাথে কিছু প্যাচ থাকে, কিন্তু এইচএসসিতে ঘুরে ফিরে এগুলা ম্যাথই। বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। আরেকটা ম্যাথ থাকতে পারে, ঠিক আছে, আরেকটা ম্যাথ একটু যেটা ইম্পর্টেন্ট, দায় মালিকানা তহবিল পড়েছিলাম না, বহির্দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল, দায় মালিকানা অনুপাত, এইটা থাকতে পারে, ঠিক আছে, এটা একটু মনে রেখো। আমি আচ্ছা এই এখন মাঝখানে না বলে একবার শেষে একটু বলে দেবো না। বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় কত আমার, দেয়া নাই তো, বিক্রয়ের পরিমাণ দেয়া আছে, বিক্রয়ের উপর 25% লাভে পণ্য বিক্রয় করে, 25% লাভে পণ্য বিক্রয় করে। ওকে, ঠিক আছে, প্রারম্ভিক মজুদ আছে 12,000 টাকা। দেখো খুব সুন্দর মতো বলা আছে, খুব সুন্দর মতো বলা আছে, বিক্রয়ের উপর 25% লাভ, বিক্রয়ের উপর 25% লাভ, তাহলে এটা খুব ইজি, খুব ইজি। আমাদেরকে বলাই আছে লাভ কত, মোট লাভ কত। দেখি আমরা বের করব কি, আগে বিক্রয় করে আমার মোট লাভটা কত, তাই না? মোট লাভটা কত, মোট লাভ ইজ ইকুয়াল টু হচ্ছে কি, আমার বিক্রয় দেওয়া আছে কত, 1,50,000 টাকা। এই 1,50,000 সাথে আমরা কি করব, 25% গুণ দিয়ে দিব। 25% গুণ দিলে কত, 10% 15,000, 15,000 30,000, 30,000 7,500, 37,500, 37,500। তাহলে আমরা মোট লাভ পেয়ে গিয়েছি। এখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করি, চলো। বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয় মাইনাস মোট লাভ, বিক্রয় মাইনাস মোট লাভ বের করব। বিক্রয় কত ছিল, 1,50,000, মোট লাভ হচ্ছে 37,500। তোমরা বুঝছো তো মোট লাভ কেমনে বের করে? দেখো বিক্রয় বলা আছে, বিক্রয়ের উপর 25% লাভ ধরতে বলা হয়েছে, তাইলে কি খুব ইজি না? বিক্রয়ের উপর 25% লাভ ধরতে বলা হলে। ওকে, আচ্ছা যাও, তোমাদের সাথে একটু ভার্সিটির কিছু জিনিস নিয়ে আমি একটু মজার একটা লাইভে আসবো, ঠিক আছে, এই টপিক রিলেটেড। 37,500 গেলে কত থাকে, 1,12,500। ওকে, আমার বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেছে। এখন গড় মজুদ, প্রারম্ভিক মজুদ দেয়া আছে আমি দেখেছি, সো এখানে হবে প্রারম্ভিক মজুদ পণ্য, খালি লিখলাম, মজুদ পণ্য প্লাস সমাপনী, আচ্ছা সমা লিখলাম, খালি সমাপনী মজুদ পণ্য ডিভাইডেড বাই 2। প্রারম্ভিক মজুদ পণ্য জানি কত দেখেছিলাম, 12,000, আর সমাপনী মজুদ পণ্য কত, 15,000। দুই কত হয়, তাহলে 27,000 হয় না? 27,000 ভাগ 2 কত, 13,500, 13,500। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমার 1,12,500, আর এদিকে গড় মজুদ আমার 13,500, ভাগ দেই 1,12,500 ভাগ 13,500, 8.33, 8.33 বার, 8.33 বার। ফোঁটাটা একটু বড় করে দিয়ে দিই, আচ্ছা আর একটু সুন্দর করে লিখি তো। 8.33 বার।
ওকে 8.33 ওকে হয়ে গেছে। আমরা এখন ঘ নম্বরে যাই। এত ম্যাথ কেন? ঘ কি বলছে? দায় মালিকানা অনুপাত। আরে এখানেই দেখছো, আমি বললাম না এই কোশ্চেনটা পরীক্ষাতে খুব সুন্দর মতো আসে। দায় মালিকানা অনুপাত এখানেই আছে। চলো বহির্দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল। চলো দেখে আসি আমার বহির্দায় মানে মোট দায়। মোট দায় দেখবো আমরা। আমার দীর্ঘমেয়াদী দায় কি আছে? আমরা চলতি দায় জানি। দীর্ঘমেয়াদী দায় আমার কি আছে? দীর্ঘমেয়াদী ঋণপত্র আছে। তাহলে আমরা বের করে নেই শুধু একটুখানি, এখানে লিখে দিব জাস্ট বহির্দায় ইজ ইকুয়াল টু দীর্ঘমেয়াদী ঋণপত্র। হ্যাঁ, তাহলে কত হয়? 10 + 10, তাহলে কত হয়? 20,000 টাকা। আর দীর্ঘমেয়াদী ঋণপত্র 10,000 টাকা দেওয়া ছিল, আমরা একটা পেয়ে গেছি 20,000 টাকা। এবার মালিকানা তহবিল না, দেখি তো মালিকানা তহবিল কি কি আছে। মালিকানা তহবিল বের করব শেয়ার মূলধন প্লাস মূলধন সঞ্চিতি। আরেকটা দেখো আছে অবলেখকের দস্তুরি। এটা বাদ যাবে। হ্যাঁ, কি কি আছে জানো? শেয়ার মূলধন আছে, মূলধন সঞ্চিতি আছে। শেয়ার মূলধন প্লাস মূলধন সঞ্চিতি মাইনাস অবলেখকের দস্তুরি। অ্যামাউন্টগুলো দেখি। শেয়ার মূলধন কত? 60,000 প্লাস 20,000। ওকে, 60,000 প্লাস 20,000 মাইনাস 12,500। 80,000 মাইনাস 12,500 হচ্ছে 67,500। পেয়ে গেলাম তো। দেখো 67,500, একটু ভাগ দিই সুন্দর মতো। দেওয়ালেন কোন অনুপাত হচ্ছে 20,000 ভাগ 67,500, 0.296। তাহলে এটাকে আমরা লিখতে পারি 0.296 কে 0.30:1। এখানে আবার কেউ পার্সেন্টেজ করে দিও না, ঠিক আছে? 0.30:1। ও নাম্বার দেখি কি চেয়েছে। ও নাম্বার চেয়েছে আমাকে মোট লাভ অনুপাত। মোট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু কত? 100। মোট লাভ যেন আমরা কত পেয়েছিলাম? 37,500। আবার নিট বিক্রয় যেন কত ছিল? 1,75,000 না 1,50,000 না 75? 50 ছিল। 1,50,000 100। পনেরো 375-এ কয়বার যায়? 375 ভাগ 15, 375 ভাগ 15,
25%। ওকে, চ চ কি বলা হয়েছে দেখি। বলা হয়েছে দেখো, একটা ছিল বিনিয়োজিত মূলধন আয় অনুপাত, তাই না? একটা ছিল আয় অনুপাত, এটা আমরা পার্সেন্টেজে জেনেছি। এখানে কি বলা হচ্ছে? বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত, তাই না? এখানে বলা হচ্ছে বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত। দেখো সবাই, বিনিয়োজিত মূলধন একটা ছিল আয় অনুপাত, এটা হচ্ছে আবর্তন অনুপাত। আবর্তন অনুপাত, আবর্তনের সাথে রিলেটেড কি? বার। কি জানি সূত্র? নেট বিক্রয় ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন। কোনো ধারে বিক্রয় টিক্রয় আছে? নাই তো মনে হয়। তাহলে এটা 1,50,000-ই দিই, কারণ এতক্ষণ বিক্রয় 1,50,000 ইউজ করে আসছি আমরা, এটাই তো হবে। আর বিনিয়োজিত মূলধন আমরা কি জানি? মোট সম্পদ মাইনাস ভুয়া সম্পদ মাইনাস চলতি দায়, তাই তো? মোট সম্পদ তো 87,500। আচ্ছা, আমরা লিখি আগে, তারপর বের করি, বের করা যাবে। কি মোট সম্পদ? না, মোট সম্পদ তো কত আসতেছে আমার? মোট সম্পদ আসতেছে আমার 1 লাখ। 1 লাখ মোট সম্পদ আমার 1 লাখ। আর ওই যে বলেছিলাম অবলেখকের দস্তুরি, এটা একটা ভুয়া সম্পদ, এটা বাদ চলে যাবে। চলতি দায় মাইনাস চলতি দায় যেন কত আসছিল আমার? 10,000। কোথায় যেন আমরা সম্পদ করছিলাম 87,500, এই জন্য এটাই মাথায় আসে। 1 লাখ মাইনাস 12,500 মানে সেটা হচ্ছে 77,500। দেখি কত আসে। 50 ভাগ 77,500, 1.9354। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1.94 বার। 1.94 বার। নেক্সট, লাস্ট ম্যাথ। সাউন্ড ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আপ ডাউন তো করে। লাস্ট ম্যাথ বলা হচ্ছে কি? সম্পত্তি আবর্তন অনুপাত নির্ণয় করো। আবর্তন যেহেতু, এটাও এই হবে, বাড়ি হবে। আবর্তন অনুপাত, এটা সূত্রটা নেট বিক্রয় ডিভাইডেড বাই মোট সম্পদ। নেট বিক্রয় 1,50,000 আর মোট সম্পদ যেন কত দেখলাম? 1 লাখ দেখলাম না? ও, এটা তো অবশ্যই হবে, সম্পত্তি আবর্তন অনুপাত। আমরা ব্রেকেট আরেকটা জিনিস লিখতে হবে, যে ভুয়া সম্পদ বাদে। আমি অবলেখকের দস্তুরিটা মাত্র দেখে মনে পড়লো যে অবশ্যই ভুয়া সম্পদ বাদে, ভুয়া সম্পদ বাদে। তাহলে কত? 87,500 ভাগ দেই, কত হয়? ভাগ 87,500, 1.7142857 আছে। 1.714 তো
তাহলে আমরা 1.71 বার লিখতে পারি। 1.71 বার। দেখো একবার অঙ্কটা। ওকে, সেই সাথে আমরা কি করব, আমাদের আজকের যে ক্লাস এখানেই শেষ করছি, অর্থাৎ আমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণ চ্যাপ্টারটা আমাদের ভালো মতো শেষ হলো। তোমরা অবশ্যই প্রত্যেকটা সূত্র খুব ভালো মতো দেখবে, প্রত্যেকটা সূত্র খুব ভালো মতো মুখস্থ করবে। যদি মুখস্থ করো একদম খুব ইজিলি ম্যাথটা হয়ে যাবে, খুব কম সময়ের মধ্যে ম্যাথটা পারবে। ঠিক আছে, এই যেভাবে দেখলাম ভাইয়া সূত্রগুলো লিখে দিলাম, সেই সূত্রগুলো পড়বে। ঠিক আছে, চলতি অনুপাতের যে আদর্শ মান 2:1, তারল্য অনুপাতের যে আদর্শ মান 1:1, চলতি বা কার্যকরী মূলধনের যে আদর্শ অনুপাত 1:1, এটা একটু জানবে। তারপর ওই যে তারল্য অনুপাতের যে বিভিন্ন ওই যে তারল্য বা তড়িৎ অনুপাত বা অ্যাসিড টেস্ট অনুপাত বা অগ্নি পরীক্ষা অনুপাত, এগুলো যে বিভিন্ন নাম আছে, এগুলো একটু ভালো মতো দেখবে। ঠিক আছে, তো এগুলো একটু ভালো মতো দেখলে আমার মনে হয় যে ইনশাল্লাহ তোমরা এই আর্থিক বিবরণী বিশ্লেষণ চ্যাপ্টারটা থেকে খুব ভালো মতো ম্যাথগুলো সলভ করতে পারবে। ঠিক আছে, নেক্সটে আমরা অবশ্যই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান নিয়ে ক্লাসে চলে আসবো। তোমরা সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়ালেখা করবে। আল্লাহ হাফেজ সবাইকে।